আসসালামু আলাইকুম। বিবি অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের যে সকল ছাত্রছাত্রী রয়েছে, এই ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় বর্ষের যে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে সেটি হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান। অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার থেকে সাধারণত বি পার্ট এবং সি পার্ট দুইটা পার্টেই দুইটা অঙ্ক এসে থাকে। এজন্য ধরা যেতে পারে এই চ্যাপ্টার থেকে তোমরা মোট 14 মার্কসের অঙ্ক কমন পেতে পারো। এই জন্য চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকের এই ক্লাসটিতে তোমাদের বেসিক একটি অঙ্কের মাধ্যমে আমি প্রথম ক্লাসটি তোমাদের নিব। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারের বেসিক তোমাদের একটা অঙ্ক নিয়েছি। এই অঙ্কটার মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটির একটি প্রাথমিক ধারণা অর্জন করব। তো এটি একটি ইউনিভার্সিটি কোশ্চেন। দেখো, যেটা ইউনিভার্সিটি কোশ্চেনে যেটা বলা হয়েছে, অন জানুয়ারি 2012 হেইসলেট কর্পোরেশন হ্যাড দ্য ফলোয়িং স্টক হোল্ডার ইকুইটি অ্যাকাউন্টস। স্টক হোল্ডার ইকুইটির কিছু অ্যাকাউন্ট এখানে নিচে দেওয়া আছে। দেখো, কমন স্টক দেওয়া আছে 10 টাকা পার ভ্যালু, 2,60,000 শেয়ার ইস্যু অ্যান্ড আউটস্ট্যান্ডিং, যার টোটাল মূল্য 26 লক্ষ টাকা। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস পার ভ্যালু, অর্থাৎ আমাদের যে সাধারণ যে শেয়ার রয়েছে, এই শেয়ারের যে 10 টাকা করে ফেস ভ্যালু রয়েছে, এই ফেস ভ্যালুর অতিরিক্ত যে টাকাটা আমরা নিয়েছি, ফেস ভ্যালুর চেয়ে অতিরিক্ত যে টাকাটা নেওয়া হয়েছে সেটাই হলো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, অর্থাৎ সমমূল্যের অতিরিক্ত যে পরিশোধিত যে মূলধনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। তারপরে আরেকটি অ্যাকাউন্ট দেওয়া আছে রিটেইন আর্নিংস, 32 লক্ষ টাকা দেওয়া আছে। ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অ্যাক্রুড। চলো আমরা সরাসরি অঙ্কটির সমাধানে চলে যাই। আমাদের ইনস্ট্রাকশনে যেটা বলা হয়েছে, 1 নম্বরে যেটা বলা হয়েছে, এই নম্বরে বলা হয়েছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যান্ড দ্য ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম। তোমাকে জেনারেল জার্নাল করতে হবে এবং নেট ইনকামের জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হবে। ইনস্ট্রাকশন বিতে যেটা বলা হয়েছে, প্রিপেয়ার এই স্টক হোল্ডার ইকুইটি সেকশন অ্যাট ডিসেম্বর 31, অর্থাৎ বছর শেষে আমাদের ডিসেম্বর 31 তারিখে আমাকে স্টক হোল্ডার একটা ইকুইটি সেকশনটা করতে হবে। অর্থাৎ ব্যালেন্স শিটের স্টক হোল্ডার ইকুইটির যে পার্টটুকু থাকে সেই পার্টটুকু আমাদের কমপ্লিট করতে হবে। আমরা প্রথম চলে যাব ইনস্ট্রাকশন 1-এ যেটা বলা হয়েছে, জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যান্ড ক্লোজিং এন্ট্রি নেট ইনকাম ফর নেট ইনকাম। আমরা প্রথমে একটি জার্নাল এর কলাম টেনে নিব। দেখো, আমরা একটি জার্নালের কলাম টেনেছি। আমরা লিখে দিলাম উপরে, হেডলাইনগুলো লিখলাম, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রথমে আমরা চলে যাব। দেখো, আমাদের যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে, নিচে যে লেনদেনগুলো দেওয়া হয়েছে, প্রথমে এপ্রিলের 1 তারিখে। সবাই খেয়াল করো, এপ্রিলের 1 তারিখে যেটা বলা হয়েছে, ডিক্লেয়ার এর টাকা 1.5 ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার টু স্টক হোল্ডার্স অফ রেকর্ড অর এপ্রিল 15 পেবল মে 1। অর্থাৎ শেয়ারের উপর আমাদের 1 টাকা 50 পয়সা করে ডিক্লেয়ার করা হয়েছে, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে, মানে নগদ লভ্যাংশ জারি করা হয়েছে, সেটা এপ্রিলের 1 তারিখে জারি করা হয়েছে। এপ্রিলের 15 তারিখে এটা রেকর্ড করা হবে এবং মের 1 তারিখে এটা পেইড করা হবে, অর্থাৎ মের 1 তারিখে এটা পরিশোধ করা হবে। তো আমরা যেহেতু এপ্রিলের 1 তারিখে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি, তাহলে ডিক্লেয়ার করার জন্য যেটা আমাদের করতে হবে, মনে রেখো, যদি কখনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়, সেটা হোক স্টক ডিভিডেন্ড অর ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড অর ক্যাশ ডিভিডেন্ড, যে ডিভিডেন্ডটি ডিক্লেয়ার করা হোক না কেন, আমাকে অবশ্যই রিটেন আর্নিং ডেবিট করতে হবে। কারণ শেয়ার হোল্ডারদের যদি লভ্যাংশ দেওয়া হয় বা লভ্যাংশ ডিক্লেয়ার করা হয়, তাহলে রিটার্ন আর্নিং থেকে আমাদের রিটার্ন আর্নিংয়ের ব্যালেন্সটা কমে যায়। এই জন্য আমাদের রিটার্ন আর্নিং যেহেতু ক্রেডিট ব্যালেন্স থাকে সাধারণত,
দেখো আমাদের রিটেইন আর্নিংয়ের 32 লক্ষ টাকা একটা ব্যালেন্স দেয়া আছে। আমরা যখনই কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করব, সেটা ক্যাশ ডিভিডেন্ড হোক বা স্টক ডিভিডেন্ড হোক, আমাদেরকে অবশ্যই রিটার্ন আর্নিং ডেবিট করতে হবে। এই জন্য সর্বপ্রথম আমরা রিটার্ন আর্নিং ডেবিট করব। কতটুকু আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করব, এখানে বলা হয়েছে আমাদের 2,60,000 শেয়ার রয়েছে। এক একটা শেয়ারের উপর আমাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে 1 টাকা 50 পয়সা করে। তাহলে 1 টাকা 50 পয়সা করে যদি আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করি, তোমরা একটু ক্যালকুলেটারে দেখে নাও। 2,60,000 শেয়ারকে 1.5 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ 1 টাকা 50 পয়সা করে যদি আমরা ডিভিডেন্ড দেই, তাহলে আমাদের ডিভিডেন্ড দিতে হবে 3,90,000 টাকা। এই জন্য রিটার্ন আর্নিং ডেবিট করব। আর মনে রেখো, রিটার্ন আর্নিং ডেবিট করব। আর যেহেতু আমরা ডিভিডেন্ড সবেমাত্র ডিক্লেয়ার করেছি, আমাকে এটা পেইড করতে হবে, এখনও আমরা পেইড করি নাই। আর যদি আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমাদের পরিশোধ করতে হবে, এখনও পরিশোধ করি না। এই জন্য আমরা এখানে ডিভিডেন্ড পেইবল লিখে রাখবো। অর্থাৎ এটার জন্য যেটা জাবেদা হবে সেটা হলো রিটার্ন আর্নিং ডেবিট এবং ডিভিডেন্ড পেইবল ক্রেডিট 3,90,000। 2,60,000 শেয়ার 1 টাকা 50 পয়সা হারে যদি আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করি, তাহলে 3,90,000 টাকা আমাদের ডিভিডেন্ড দিতে হবে। আমরা এপ্রিলের 1 তারিখে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিলাম। আমরা মের 1 তারিখে দেখো, মের 1 তারিখে চলে যাই আমরা। মের 1 তারিখে বলা হয়েছে পেইড দ্য ডিভিডেন্ড ডিক্লেয়ার ইন এপ্রিল। অর্থাৎ আমরা এপ্রিলের যে 1 তারিখে যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করেছিলাম এবং রেকর্ড করেছিলাম 15 তারিখে, তখনই কিন্তু বলে রাখা হয়েছিল যে পেইড করা হবে, এটা মের 1 তারিখে পেইড করা হবে। তো দেখো আমরা এখন মের 1 তারিখে পেয়ে গেছি যে পেইড দ্য ডিভিডেন্ড ডিক্লেয়ার ইন এপ্রিল। তো এখন যদি আমরা ডিভিডেন্ড পেইড করি, তাহলে আমাদের ডিভিডেন্ড পেয়েবল যে ক্রেডিট দিকে ছিল, এটা কিন্তু আমাদের এক ধরনের দায়। তো এই দায়টা যেহেতু এখন আমার হ্রাস পেয়ে যাচ্ছে, এই জন্য জাস্ট কী করব, ডিভিডেন্ড পেয়েবলটা ক্রেডিটে ছিল সেটাকে ডেবিটে লিখব। মের 1 তারিখে দেখো ডিভিডেন্ড পেয়েবল ডেবিট করে দিলাম। যেহেতু ডিভিডেন্ড পেয়েবল ডেবিট করে দিলাম, অর্থাৎ আমার দায়টা কমে গেল। আর এর কারণে আমরা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিতে চেয়েছি, এই জন্য আমাদের ক্যাশ টাকা চলে যাবে, এই জন্য লিখব ক্যাশ ক্রেডিট। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এপ্রিলের 1 তারিখে আমরা ডিক্লেয়ার করেছি, ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি এবং মের 1 তারিখে ডিভিডেন্ড পেইড করে দিলাম। জুনের 1 তারিখে যেটা বলা হয়েছে দেখো, অ্যানাউন্স ফর 2-for-1 স্টক স্প্লাইট প্রিয়র টু দ্য স্প্লাইট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার ওয়াজ 24 টাকা। অর্থাৎ স্প্লাইট মানে কি? স্প্লাইট অর্থ ভাঙা বা বিভক্ত করা। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি একটা শেয়ার ভেঙে 2টা শেয়ার বানাবা। তাহলে একটা শেয়ার, দেখো আমাদের 2,60,000 শেয়ার রয়েছে, আর আমাদের কমন স্টকের এই যে 2,60,000 10 টাকা করে যদি এক একটা শেয়ারের দাম হয়, তাহলে আমাদের কমন স্টকের যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 26 লক্ষ টাকা। তো আমরা যদি এখন এই 2,60,000 শেয়ার যদি আমরা ভেঙে ফেলি অর্থাৎ একটা শেয়ারকে 2টা শেয়ারে রূপান্তর করি, তাহলে কিন্তু আমাদের শেয়ারের সংখ্যাটা ডাবল হয়ে যাবে। তাহলে এখানে শেয়ারের সংখ্যা হয়ে যাবে 2,60,000 গুণন 2 যদি দেই, তাহলে আমাদের শেয়ারের সংখ্যা হয়ে যাবে 5,20,000 শেয়ার। আমাদের 5,20,000 শেয়ার হলেও কিন্তু আমাদের টোটাল যে কমন স্টকের যে ভ্যালুটা 26 লক্ষ টাকাই কিন্তু থাকবে। অর্থাৎ শেয়ারের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু টোটাল ভ্যালু সমান থাকবে। তাহলে কিভাবে সমান থাকবে? আমাদের শেয়ারের যে প্রাইসটা ছিল 10 টাকা, আমি যদি ওখানে 10 টাকাই রাখি, তাহলে কিন্তু আমার এখানে 52 লক্ষ টাকা হয়ে যাবে। সো আমাদের কি করতে হবে? আমাদেরকে শেয়ারের ভ্যালুটা আবার অর্ধেক করে ফেলতে হবে। যেহেতু আমরা শেয়ার সংখ্যা বাড়িয়ে দিলাম, তাহলে শেয়ারের প্রাইসটা কমিয়ে দেব। অর্থাৎ আমরা শেয়ার সংখ্যাকে 2 দিয়ে গুণ করে ডাবল করেছি শেয়ার সংখ্যা, তাহলে শেয়ারের প্রাইসকে 2 দিয়ে ভাগ করে আমরা 5 টাকা করে ফেলব। তাহলে কি হবে? 5 টাকার সাথে যদি 5,20,000 টাকা গুণন করা হয়, তাহলে 5,20,000 শেয়ার গুণন করা হয়, তাহলে কিন্তু আমাদের কমন স্টকের যে ভ্যালু 26 লক্ষ টাকাই থাকবে। অর্থাৎ আমাদের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, জাস্ট শেয়ারের প্রাইস এবং শেয়ারের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। একটা শেয়ারকে আমরা 2টা শেয়ারে তৈরি করব। এখানে যেহেতু ফিনান্সিয়াল কোনো চেঞ্জ হয়নি, আর আমরা জানি যে যদি আর্থিক কোনো অবস্থার পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সেটা
কোনো লেনদেন নয়, এই জন্য এটা আমাদের কোনো লেনদেন নয়। আমরা এখানে লিখে দিব জুন 1 তারিখ, লিখে লিখব নো এন্ট্রি, এটা কোনো লেনদেন হবে না। এখন ভিতরে তুমি চাইলে ডিটেলস লিখতে পারো, ওখানে যেটা অ্যানাউন্স করা আছে, তো এটুকু লিখলেই চলবে যে নো এন্ট্রি। তারপরে দেখো আগস্টের 1 তারিখে যেটা বলা হয়েছে, আগস্টের 1 তারিখে বলা হয়েছে ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড টু স্টক হোল্ডার্স অফ রেকর্ড অন আগস্ট 15, ডিস্ট্রিবিউটেবল আগস্ট 31। অন আগস্ট 1 দ্য মার্কেট প্রাইস অফ শেয়ার দ্য স্টক ওয়াজ টাকা 10 পার শেয়ার। আগস্টের 1 তারিখে যেটা বলা হয়েছে 10% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে তোমার জুনের 1 তারিখে তোমার শেয়ারগুলো স্প্লাইট করার পর, অর্থাৎ তোমার শেয়ারগুলো বিভক্ত করার পর তোমার শেয়ারের সংখ্যা কিন্তু 2,60,000 থেকে 5,20,000 টাকা হয়ে গেছে, 5,20,000 শেয়ার হয়ে গেছে। তো এই 5,20,000 শেয়ারের উপর তুমি যদি এখন 10% স্টক ডিভিডেন্ড দিতে চাও, তাহলে কিন্তু 5,10,000 শেয়ারের উপর তুমি 10% করবা, তাহলে তোমার শেয়ার হবে কত? 52,000 শেয়ার। অর্থাৎ তোমাকে এখন 52,000 শেয়ারকে ডিভিডেন্ড বাবদ ডিক্লেয়ার করতে হবে। তাহলে 52,000 শেয়ারের ডিভিডেন্ড বাবদ তুমি যদি এই শেয়ারগুলোকে ডিক্লেয়ার করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই 52,000 শেয়ার হোল্ডার যারা রয়েছে, অর্থাৎ যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের তুমি 52,000 শেয়ার দিবা। তাহলে এই 52,000 শেয়ারের কিন্তু যখন ডিক্লেয়ার করা হয়, সাধারণত শেয়ার ডিক্লেয়ার করা হলে অলওয়েজ টাইম শেয়ারের যে মার্কেট প্রাইস থাকে সেই মার্কেট প্রাইসের সাথে তুলনা করেই বা মার্কেট প্রাইস যেটা থাকে সেই মূল্যেই কিন্তু ডিক্লেয়ার করা হয়। তাহলে দেখো আমাদের এক একটা শেয়ারে কিন্তু বর্তমান মার্কেট প্রাইস রয়েছে 10 টাকা। তাহলে 52,000 শেয়ার যদি আমি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করতে চাই, তাহলে কিন্তু আমাকে 10 টাকা করে এক একটা শেয়ারের দাম গুনতে হবে। সেক্ষেত্রে আমাদের 5,20,000 টাকা কিন্তু আমাকে এই 52,000 শেয়ারের পিছনে ব্যয় করতে হবে। তাহলে আমরা কিন্তু ইতোমধ্যে আমি বলেছি যে যখন আমরা শেয়ার অথবা ক্যাশ আমরা যখন ডিভিডেন্ড আকারে ডিক্লেয়ার করি, তখন কিন্তু অবশ্যই রিটেন আর্নিংয়ের পরিমাণটা আমাদের কী হয়ে যায়? কমে যায়। অর্থাৎ রিটেন আর্নিং সাধারণত ক্রেডিট ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে রিটেন আর্নিংটা কিন্তু তখন ডেবিট ব্যালেন্স হয়ে যাবে। ইতোমধ্যে কিন্তু দেখো আমরা এপ্রিলের 1 তারিখেও কিন্তু রিটেন আর্নিংকে ডেবিট করে দিয়েছি। তো আমাদের আগস্টের 1 তারিখেও রিটেন আর্নিং ডেবিট করতে হবে, কারণ আমরা এপ্রিলের 1 তারিখে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিলাম, আর এখানে আমাদের স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করব। তো আমরা যে ডিভিডেন্ডটি ডিক্লেয়ার করি না কেন, রিটেন আর্নিং অবশ্যই ডেবিট করতে হবে। তাহলে আমাকে রিটেন আর্নিং থেকে কত টাকায় ডিক্লেয়ার শেয়ার বাবদ কত টাকা আমাকে দিতে হবে? 5,20,000 টাকা। এই জন্য আমরা লিখতে পারি রিটেন আর্নিং ডেবিট 5,20,000। 5,20,000 টাকা আমরা রিটার্ন আর্নিং ডেবিট করলাম। আমরা দেখো এপ্রিলের 1 তারিখে কিন্তু রিটার্ন আর্নিং ডেবিট করেছি, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট করেছি। আমরা এখানেও ডিভিডেন্ড পেয়েবলই ক্রেডিট করতাম, কিন্তু যেহেতু আমাদের এখানে স্টক ডিভিডেন্ড দিতে হবে, এই জন্য আমরা কি লিখব? কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, এইটা করব ক্রেডিট। তাহলে এখানে আমরা যে শেয়ারের যে এক একটা শেয়ারের যে 10 টাকা করে প্রাইস, সেই 10 টাকা করে কিন্তু আমরা ডিক্লেয়ার করলাম। তাহলে 5,20,000 টাকা হলো। অথচ শেয়ারের মূল্য 5,20,000 টাকা হলেও আমরা রিটার্ন আর্নিং থেকে 5,20,000 টাকা মাইনাস করলেও আমি যে শেয়ারটা তোমাদের অর্থাৎ আমি যে শেয়ারটা ডিক্লেয়ার করতেছি ফেস ভ্যালু কিন্তু 5 টাকা করে। তাহলে 52,000 আমরা একটা শেয়ার যত টাকাই বিক্রি করি না কেন, যারা শেয়ার ক্রয় করে তারা কিন্তু ফেস ভ্যালুর বেশি কিন্তু প্রতিষ্ঠানে ক্যাপিটাল হিসেবে দাবি করতে পারে না। এই জন্য তারা ক্যাপিটাল হিসেবে দাবি করতে পারবে 5,20,000-এর মধ্যে যে এই 52,000-এর যে আসল দাম, অর্থাৎ এক একটা শেয়ারের যে আসল প্রাইস বা লিখিত মূল্য বা ফেস ভ্যালু কিন্তু 5 টাকা করে। তাহলে 52,000-এর সাথে যদি 5 টাকা করে তুমি গুণ করো, তাহলে হবে 2,60,000। অর্থাৎ তুমি যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করো, তুমি যত টাকা দিয়েই কেনো না কেন, তুমি কিন্তু একটা শেয়ারের দাম যদি 10 টাকা থাকে, তুমি যদি 20 টাকা দিয়েও ক্রয় করো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু ক্যাপিটাল হিসাব তোমাকে ক্রেডিট করা হবে বা কমন স্টক তোমাকে ক্রেডিট করা হবে শেয়ারের যে ফেস ভ্যালু থাকে। তো ফেস ভ্যালু যেহেতু এখানে 5 টাকা, এই জন্য আমাদের কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট করতে হবে 2,60,000 টাকা।
অথচ আমরা দেখো রিটার্ন আর্নিং থেকে কিন্তু আমরা ডেবিট করে ফেলেছি 5,20,000 টাকা। তাহলে বাদ বাকি টাকা আমাদের কেন রিটার্ন আর্নিং থেকে চলে গেল? বাদ বাকি টাকা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস বাবদ 2,60,000 টাকা আমাকে ক্রেডিট করতে হয়েছে। অর্থাৎ এখানে জাবেদা যেটা দাঁড়াবে, রিটার্ন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল সোজা আমরা কমন স্টকের যে ফেস ভ্যালু আছে, অর্থাৎ এক একটা শেয়ার যে 5 টাকা করে, সেই মূল্য লিখব। আর বাদ বাকি যে যতটুকু আমাকে বেশি দিতে হয়েছে ততটুকু পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস লিখব। চলো আমরা এখন চলে যাই অগাস্টের 31 তারিখে। অগাস্টের 31 তারিখে বলা হয়েছে ইস্যু দ্য শেয়ার অফ ফর দ্য স্টক ডিভিডেন্ড। অর্থাৎ অগাস্টের 1 তারিখে যে আমরা ডিক্লেয়ার করে রেখেছি, সেই ডিক্লেয়ার কিন্তু আমাদের টাকাটা এখন কি করে দিতে হবে? পেইড করে দিতে হবে। তা আমাদের কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ছিল হচ্ছে ক্রেডিট দিকে ছিল, এটা কিন্তু একটা দায় হিসেবে ছিল। এখন আমরা তাদেরকে যেহেতু টাকাটা দিয়ে দিব, আমরা তাদেরকে যে টাকাটা দিয়ে দিব, অর্থাৎ টাকা দিব না, তাদেরকে আমরা কমন স্টক দিব। এই জন্য আমরা লিখব কমন স্টক ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক ক্রেডিট। দেখো লিখেছি কমন স্টক ক্রেডিট। তার মানে এক একটা শেয়ারের দাম 5 টাকা হিসেবে কমন স্টকের পরিমাণটা আমাদের কিন্তু 52,000 শেয়ারের পরিমাণ নতুন করে সৃষ্টি হয়ে গেল। কমন স্টক মানে স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে আমাদের প্রতিষ্ঠানে শেয়ার ছিল কত? শেয়ার ছিল, প্রথমে ছিল শেয়ার 2,60,000, সেটাকে আমরা স্প্লাইট করে শেয়ার সংখ্যা তৈরি করেছি 5,20,000। তো আমাদের এই 5,20,000 শেয়ারের নতুন করে আরও 5 টাকা হারে 52,000 শেয়ার দেওয়ার ফলে আমাদের 2,60,000 নতুন করে কমন স্টকের সৃষ্টি হলো। অর্থাৎ শেয়ার সংখ্যা কিন্তু আমাদের এখানে আরও 52,000 বেড়ে গেল। তারপরে তো চলো আমরা চলে যাই ডিসেম্বর 31 তারিখে যেটা বলা হয়েছে ডিক্লেয়ার এর টাকা 1.5 অর্থাৎ 1.5 টাকা করে পার শেয়ার ডিভিডেন্ড টু স্টক হোল্ডার অফ রেকর্ড অন ডিসেম্বর 15 পেয়েবল জানুয়ারি 1। এপ্রিলের 1 তারিখে যেটা করেছি, এপ্রিলের 1 তারিখে আমরা কি করেছি? এপ্রিলের 1 তারিখে আমরা রিটার্ন আর্নিংটা আমরা ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করেছি। সেম একইভাবে একই রকম এন্ট্রি এখানেও আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছি। আমরা এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছি কিন্তু 1.5 টাকা, তার মানে 1.5 টাকা করে আমরা যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছি। এখন কিন্তু আমরা কিন্তু এপ্রিলের 1 তারিখে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিলাম 26,000-এর উপর 1 টাকা 50 পয়সা করে, কিন্তু আমাদের ডিসেম্বরের 31 তারিখে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে 1 টাকা 50 পয়সা হিসেবে 5 লক্ষ। আমাদের ছিল 5 লক্ষ, ক্যালকুলেটার একটু হিসাব করে নিই, 5,20,000 শেয়ার আমাদের ছিল, মানে 26,000কে ডাবল করে আমরা 5,20,000 শেয়ারে তৈরি করেছিলাম। তারপরে নতুন করে আরও ডিভিডেন্ড দিতে হচ্ছে কত? আরও 52,000 শেয়ারের আমরা ডিভিডেন্ড দিয়েছি, মানে স্টক ডিভিডেন্ড দিয়েছি। তাহলে তো আমাদের কোম্পানিতে তো শেয়ারের সংখ্যা বেড়ে গেছে, আর কোম্পানিতে শেয়ারের সংখ্যা বাড়ার ফলে আরও 52,000 শেয়ার বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের প্রতিষ্ঠানে টোটাল শেয়ারের সংখ্যা এখন 5,72,000। আর এই 5,72,000-এর উপর এখন 1 টাকা 50 পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে। তাহলে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে, আমি বলেছি যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলেই রিটার্ন আর্নিং ডেবিট হয়, এই জন্য দেখো রিটার্ন আর্নিং ডেবিট। আর ডিভিডেন্ড যেহেতু আমরা ডিক্লেয়ার করেছি, আমরা এখন কিন্তু দেই নাই, এই জন্য ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। 5,72,000 টাকার সাথে 1.5 গুণ করে দিবে, অর্থাৎ 1 টাকা 50 পয়সা করে ডিভিডেন্ড দেওয়া হবে। তাহলে আমাদের ডিসেম্বরের 1 তারিখে ডিক্লেয়ার করে দিলাম ডিভিডেন্ড। এখন জাস্ট ডিভিডেন্ড পেইড করার কথা বলা হয়েছে জানুয়ারির 5 তারিখে, কিন্তু আমরা জানুয়ারি পর্যন্ত তো অঙ্ক করতেছি না, আমরা করতেছি ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। সো আমাদের এখানে ডিভিডেন্ড পেইডে দেয়া যাবে না। আমরা যখন জানুয়ারিতে অঙ্ক করব তখন আমাদের এটা ডিভিডেন্ড পেইডের জাবেদা দিতে হবে, তখন জাবেদা লিখতে হবে ডিভিডেন্ড পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট করতে হবে। তো যাই হোক, সেটা জানুয়ারির বিষয়। এখন 31 ডিসেম্বর তারিখে ডিটারমাইন দ্যাট নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ 6 লাখ টাকা। আর 6 লাখ টাকা এই বছরে ইনকাম হয়েছে। আসলে এটা কোনো সাধারণ জাবেদা নয়, এটা জাস্ট হচ্ছে ক্লোজিং একটা এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি বলতে আমরা কোন এন্ট্রিগুলোর ক্লোজিং এন্ট্রি করে থাকি।
আয় ব্যয় মূলধন উত্তোলন, এদের কিন্তু সাধারণত ক্লোজিং এন্ট্রি আমরা করে থাকি। তো যেহেতু এখানে ইনকাম হয়েছে, তো আমাদের এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি দিতে হবে। ক্লোজিং এন্ট্রি ইনকাম সামারি ডেবিট, মনে রেখো ইনকাম সামারি ডেবিট আর রিটার্ন আর্নিং ক্রেডিট, কারণ এই নিট ইনকামের টাকা রিটার্ন আর্নিংয়ে যোগ হবে। এই জন্য নিট ইনকাম সাধারণত ক্রেডিট ব্যালেন্স থাকে, সেটাকে আমরা ডেবিট করে দিলাম। আর এই নিট ইনকামের টাকা রিটার্ন আর্নিংয়ে যাবে, রিটার্ন আর্নিং বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য রিটার্ন আর্নিং এমনিতেই ক্রেডিট ব্যালেন্স আছে 32 লক্ষ টাকা, আমরা আবার ক্রেডিট করে দিলাম, অর্থাৎ রিটার্ন আর্নিংয়ের সাথে যোগ হয়ে গেল। তো এভাবে আমাদের জার্নালটা শেষ হয়ে গেল। ইনস্ট্রাকশন 1 নম্বর আমরা করে ফেললাম, আমাদের জার্নালাইজ করলাম এবং ক্লোজিং এন্ট্রি করলাম। তো আমাদের যেটা ইনস্ট্রাকশন 2তে যেটা বলা হয়েছে, প্রিপেয়ার এ স্টক হোল্ডার ইকুইটি সেকশন অ্যাট ডিসেম্বর 31, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে আমাদের ব্যালেন্স শিটের মাধ্যমে শুধুমাত্র স্টক হোল্ডার ইকুইটির সেকশনটুকু আমাকে দেখাতে বলছে। তো চলো আমরা ইনস্ট্রাকশন 2টা কমপ্লিট করে ফেলি। দেখো ব্যালেন্স শিট কলাম টানতে হবে একটা, দেখো স্টক হোল্ডার ইকুইটিস টাকা লিখলাম। পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটালটা দেখো, আমাদের পেইড ইন ক্যাপিটাল, আমাদের ক্যাপিটাল আছে কত, এখানে একটু ক্যালকুলেশনের বিষয় আছে। দেখো পেইড ইন ক্যাপিটাল, একটু বিষয়টা খেয়াল করো। তোমার অলরেডি অঙ্কের উপরে যেটা দেয়া ছিল, ব্যালেন্স আকারে যেটা দেয়া ছিল 2,60,000 শেয়ার, দেখো একটু খেয়াল করে দেখো 2,60,000 শেয়ারকে আমরা কি করেছি, এপ্রিলের 1 তারিখে কিন্তু, এপ্রিলের 1 তারিখে না, জুনের 1 তারিখে আমরা এই শেয়ারগুলোকে স্প্লাইট করেছি, স্প্লাইট করে শেয়ার সংখ্যা ডাবল করেছিলাম। তো সেক্ষেত্রে 5,20,000 শেয়ার হয়েছিল 5 টাকা করে। আর নতুন করে আমরা আগস্টের 1 তারিখে আমরা স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে আরও 52,000 শেয়ার বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের টোটাল শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে 5,72,005 টাকা করে, হবে 28,60,000 টাকা। তোমরা একটু ক্যালকুলেটর ধরে একটু গুণন করে নিও। তারপরে দেখো আমাদের এখানে কমন স্টকের টাকা আমরা পেয়ে গেলাম। কমন স্টকের পরে দেখো আমাদের ব্যালেন্স যেটা আছে সেটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। অলরেডি দেখো আমাদের উপরে ব্যালেন্স দেওয়া আছে, 15 লক্ষ টাকার একটা ব্যালেন্স দেওয়া আছে। এই 15 লক্ষ টাকার যে ব্যালেন্সটা দেওয়া আছে, মনে রেখো আমরা যে এর আগে যে জেনারেল জার্নালটা করেছি, সেই জেনারেল জার্নালে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস যদি আবার ক্রেডিট হয় তাহলে এর সাথে যোগ করতে হয়, আর যদি কোনো কারণে ডেবিট হয়ে যায় তাহলে বিয়োগ করতে হয়। তাহলে তোমরা একটু দেখে আসো যে আমরা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস কিন্তু আমরা ক্রেডিট করেছিলাম। খেয়াল করো, দেখো আমরা আগস্টের 1 তারিখে দেখো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস 2,60,000 টাকা আমরা ক্রেডিট করেছিলাম। তোমরা ভিডিওটা একটু ব্যাক করে দেখতে পারো যে আমরা আগস্টের 1 তারিখে রিটার্ন আর্নিং ডেবিট, কমন স্টক ডিস্ট্রিবিউটেবল, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল এবং পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট করেছিলাম। তাহলে পেইড ইন ক্যাপিটাল এক্সেস এখানে 15 লক্ষ টাকা আছে যে ক্রেডিট ব্যালেন্স, এর সাথে যদি আরও পেইড ইন ক্যাপিটাল এক্সেস থাকে তাহলে যোগ করে নিতে হয়। তাহলে তুমি দুইটা যোগ করে দেখো, তোমার এখানে আছে 32 লক্ষ টাকা, আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস নতুন করে আরও 2,60,000 টাকা। তাহলে তোমার ছিল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ছিল 32 লাখ না, তোমার পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ছিল 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকার সাথে তুমি আরও 2,60,000 টাকা যদি যোগ করো তাহলে তোমার পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, অর্থাৎ অ্যাডিশনাল যে ক্যাপিটাল, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল তোমার 17,60,000 টাকা হবে। 17,60,000 টাকা দিলাম। তারপরে দেখো রিটার্ন আর্নিংয়ের ব্যালেন্সটা আমরা লিখবো। রিটার্ন আর্নিংয়ের ব্যালেন্স কিন্তু অলরেডি আমার ব্যালেন্স দেওয়া আছে 32 লক্ষ টাকা। তোমাদের কিন্তু ইতিমধ্যে আমি বলেছি যে রিটার্ন আর্নিং ব্যালেন্সের যেটা দেয়া থাকে সেটা ক্রেডিট ব্যালেন্সে আছে। এই ব্যালেন্সের সাথে তোমার কি করতে হবে, জেনারেল জার্নালে রিটার্ন আর্নিং যতগুলো ডেবিট করেছো সেগুলা মাইনাস করে দিবা, আর যেগুলো ক্রেডিট করেছো সেগুলো প্লাস করে দিবা। তোমরা খেয়াল করে দেখো 1 তারিখে রিটার্ন আর্নিং ডেবিট করা হয়েছে 3,60,000। ক্যালকুলেটর ধরো, রিটার্ন আর্নিং ছিল 32 লক্ষ টাকা, 32 লক্ষ, এর সাথে থেকে মাইনাস করতে হবে আমাকে 1 তারিখে দেখো রিটার্ন আর্নিং ডেবিট করা হয়েছে 3,90,000, এটা ডেবিট করতে হবে অর্থাৎ মাইনাস করতে হবে। তারপরে দেখো আগস্টের 1 তারিখে দেখো আবার রিটার্ন আর্নিং ডেবিট করা হয়েছে 5,20,000, এটাও মাইনাস করতে হবে, মাইনাস করে দাও। তারপরে দেখো আবার রিটার্ন আর্নিং ডেবিট করা হয়েছে ডিসেম্বরের 1 তারিখে 8,58,000, 8,58,000,
তারপরে দেখো একদম লাস্টে 31 ডিসেম্বর তারিখে রিটার্ন আর্নিং আবার ক্রেডিট করা হয়েছে, তাহলে এটা যোগ করতে হবে। ক্রেডিট করা হয়েছে 6 লক্ষ টাকা। তাহলে আমার রিটার্ন আর্নিংয়ের ব্যালেন্স দাঁড়াবে 20,32,000 টাকা। দেখো 20,32,000, আমরা টোটাল ক্যাপিটালের সাথে রিটার্ন আর্নিংয়ের ব্যালেন্সটা যোগ করে দিলাম 20,32,000 টাকা। তাহলে আমাদের টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি দাঁড়ালো 66,52,000 টাকা। তো এটাই ছিল তোমাদের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটির একটি বেসিক ক্লাস। চেষ্টা করব সেকেন্ড ক্লাসে আবার একটি তোমাদের অঙ্ক করে দেওয়ার বা অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এভাবে হয়তো কন্টিনিউ আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং চলতে থাকবে। তো তোমরা সাথে থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।